গোপালগঞ্জে রক্তের দাগ না শুকাতেই বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি। একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় একটা স্কুলের বাচ্চারা মারা গেছেন অনেকে, সংখ্যা নিয়ে সংঘাত। সবাই অভিযোগ করছেন লাশ গুম করা হয়েছে, কর্তৃপক্ষ তাদেরকে সন্তুষ্ট করতে পারছেন না, কোনো উত্তরই। আর হচ্ছে আরো এই আন্দোলনের সমর্থক, জুলাই আন্দোলনের সমর্থক কারো কারো ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ করে এক ধরনের বক্তব্য, অনেক লাশ গলে গেছে। মানে কি ধরনের রাসায়নিক ব্যবহার করলে লাশ গলে যেতে পারে, তারাও প্রশ্ন তুলছেন সেটা। আজকে ঢাকার একটা উত্তাল পরিস্থিতি, আমরা নানা রকম খবর পাচ্ছি, নানা ভিডিও ফুটেজ আসছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী লোপা, কানাডা থেকে। ভালো আছেন? কি অবস্থা আপনার কাছে কি খবর লোপা? আপনার কাছে যে খবর তার থেকে কম খবর আমার কাছে। আসলে আমরা তো সবাই সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপার থেকে যেটা নেওয়া দরকার, আমি যেমন প্রত্যেকদিন সকালবেলা উঠে খবরের কাগজগুলো পড়ি। খবরের কাগজে মানে সেই ওইভাবে কোনো কংক্রিট কোনো খবর পাওয়া যায় না, সত্যি কথা বলতে। সো সোশ্যাল মিডিয়া আমাদের ভরসা। যদি খবরের কাগজগুলোতে খবর পাওয়া যেত তাহলে আরো ভালো হতো, কারণ দেশের খবরগুলো তারা প্রকাশ করত। ওইভাবে বোধহয় করতে পারছে না বা করছেন না। সো সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘুরে বেড়ায়, ছবি, ভিডিও ফুটেজ, সেখান থেকে যেগুলো জানি, তো অবস্থা যেটা আপনি বললেন আসলে আ ভয়াবহ। কারণ আমি একটা ভিডিও দেখছিলাম বাড়ি ভাই কালকে রাতে। একটা একজন বাবা খুবই কান্না করছে যে, "আমার পরীর মতো মেয়েটা, আ সবাইকে অনুরোধ করতেছে, আপনারা একটু বলেন না আমার পরীর মতো মেয়েটার লাশটা যেন দিয়ে দেয়। এটাকে আমি নিয়ে যাই বাড়িতে। আমার মেয়েটাকে আমি একটু ধরতে চাই। উনারা লাশটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না?" আমি আবার আরেকটা দেখলাম যে একটা মানে আ মাইলস্টোন স্কুলের বাচ্চাদেরকে এক জায়গায় রাখা হইছে। তারপরে বাচ্চারা যে আবার রাতের বেলা প্রতিবাদ জানাচ্ছে। মানে বাচ্চাগুলা যে দিশেহারা, বাচ্চাগুলার যে এরকম তাদের পরিবারের যে এরকম একটা ভয়াবহ অবস্থা, এর মধ্যে আবার আরেকটা খবর দেখলাম। অবশ্য উনি এটা সরিয়ে নিছেন। ডক্টর ইউনূস ঘুরে ফিরে এই লোকটার কথা চলে আসে। সে আবার সবার কাছে এই আ বাত এই স্কুলের জন্য ত্রাণও চেয়ে ফেলছেন। মানে কেন? ত্রাণ উনি চায় মানে আ মানে এইসব আবার ওইদিকে উনি কোটি, কোটি টাকা উনার এনসিপির উনার সরকারি যে দল তার পিছনে খরচা করছেন। মানে সবকিছু মিলিয়ে আসলে সিচুয়েশন কোনটা ছেড়ে কোনটা বলবো? বাড়ি ভাই আপনি সবচেয়ে ভালো জানেন, কারণ আপনি 24/7 এগুলোতেই সার্ভিস দিচ্ছেন। সো আপনি জানেন পরিস্থিতি যেটা মনে হচ্ছে মূল সংকটটা হচ্ছে বিশ্বাসের। বিশ্বাসের। কেউ কাউকে বিশ্বাস করতে না। পারছে না, এমন এমন কথাবার্তা বলা হয়েছে, বা মিডিয়া নিয়ন্ত্রিত থাকার কারণে মিডিয়া মিডিয়ার কথা মানুষ নির্ভর করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না এবং বিশ্বাস, আস্থা কিছুই নেই। নাই। এবং ধরেন সর্বশেষ যেটা ঘটলো, দুজন উপদেষ্টা গিয়েছেন, ওই স্কুলে গিয়েছেন, সাথে প্রেস সচিব আছেন, তাদেরকে অবরুদ্ধ করা হলো, তাদের উদ্ধার করা হয়েছে এবং ওইখানে প্রথম তো উপদেষ্টাদের পদত্যাগের দাবি আমরা শুনছিলাম, সাথে প্রেস সচিবেরও। সচিবের। এমন একটা ক্রেডিবিলিটি হয়ে গেছে যে উনারও প্রত্যেক দাবি করছে তারা। সর্বশেষ আরেকটা ভিডিও ফুটেজ এসেছে যে ওইখানে আর ওই ওদের প্রত্যেক না, 1, 2, 3, 4 খুনি ইউনুস গদি ছাড়, মোদি ছাড়। একেবারে ইউনুসের কাছে চলে এসেছে এটা। সচিবালয়ে সচিবালয়ে ঢুকে পড়েছিল স্টুডেন্টরা, এবং সচিবালয়ের চতুর্দিক থেকে ঘিরে আর্মিও ভেতরে আছে, পুলিশ ঢুকেছে ওইখানে। সংঘাতের নানা অনলাইন পত্রিকা ওরা লাইভ করছে, সিলেট থেকে লাইভ হচ্ছে, চিটাং থেকে লাইভ হচ্ছে। চিটাং এর শিক্ষা ভবনের ভেতরে ঢুকে পড়েছে স্টুডেন্টরা এবং ভবনের কর্মচারীরা দেয়াল টপকে পালিয়ে যাচ্ছে। এমন ফুটেজ আমাদের কাছে এসেছে।
1 বছর গেল না, 1 বছর গেল না, 1 বছর যে উৎসব পালন করা হবে একটা পরিস্থিতি ছিল। গোপালগঞ্জ সেখানে কিন্তু অন্য পরিস্থিতি তৈরি করেছে। গোপালগঞ্জ আড়াল হয়ে গেছে আজকে ঢাকার পরিস্থিতি। কিভাবে মূল্যায়ন করা যায় লোপা? আসলে পুরো জিনিসটাই তো ওনার খুবই সূক্ষ্মভাবে উনি তো পরিকল্পনা করে ক্ষমতাটা দখল করলেন। তারপরে এবং ব্যবহার করলেন সেই ছাত্রদের, সত্যি কথা বলতে। আর তরুণদের কিন্তু আপনি দেখবেন, আপনি তরুণরা হচ্ছে অনেকটা আ আ মাটির দলা, আপনি শেপ দিবেন, যেভাবে বড় করবেন, যেভাবে তাদেরকে আম আ শেখাবেন সেটাই তো তারা শিখবে। এখন তাদের শিক্ষার সময়। সবকিছুই। সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, আ প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমি সব শিক্ষার কথা বলছি। তো তরুণদেরকে অনেক একটা বিশেষ করে রাজধানীর তরুণদেরকে যেভাবে আ আন্দোলনে ব্যবহার করা হয়েছিল, ওইটা আসলে ১ম এ যেই দাবিটা তারা ছিল কোটা বিরোধী, সেটাকে আমি এক প্রকার আচ্ছা ঠিক আছে, কোটা তারা চায় না, নাই চাইতে পারে। দেশে বেকার সমস্যা অনেক বেশি। কিন্তু তারপরে যেটা আস্তে আস্তে টার্ন করালো তারা এক দফার দিকে, এটাতে কি হলো? এটাতে অনেক বাচ্চাদেরকে তারা ম্যানিপুলেট করলো। সেই যে ম্যানিপুলেশনটা শুরু হলো এবং আপনি জানেন যে আর্থসামাজিক অবস্থার কারণে আমাদের দেশে অনেক ছোট ছোট কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং প্রচুর কিশোররা এখানে পড়াশোনা বাদ দিয়ে তারা এইসবে লিপ্ত হয়ে গেছে। তো এখন ধীরে ধীরে বাচ্চাদের মনের মধ্যেও ভয়টা কেটে গেল। কারণ ফার্স্টেই এই গভর্নমেন্ট এসে ওরা কি করলো? আপনি নিজেও জানেন পুলিশ বাহিনী মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান যে পুলিশ ফোর্স এই এদেরকে একদম ডেমলিশ করে দিল। আপনি যে ভয় পাবেন, আপনি বিদেশে থাকেন, যে দেশে থাকেন অস্ট্রেলিয়াতে, আমি কানাডাতে, আপনি জানেন যে আমরা কতটা মানে কতটা মান্য করি একটা আইন, আদালত এবং পুলিশ। রাস্তায় যদি পুলিশ ধরে যে নিয়মটা আছে, গাড়ি আটকায় যদি স্পিডিং এর জন্য আপনি থামিয়ে কি করতে হবে আপনি একদম ফলো করি, তাই না? তো সেই পুলিশ বাহিনীকে প্রথমেই ওনারা ধ্বংস করে দিল। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা বাহিনী এখন এসে দেখেন ১১ মাস পরে সেনাবাহিনীর ইমেজটা পুরা নষ্ট হয়ে গেল সেনাবাহিনীর জন্য, নিজের জন্যই। তো যখন নাকি আপনার একটা সোসাইটিতে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার থাকে না, তখন তো এই পরিস্থিতি হবেই। এখন এটা এটাও উনার ডিজাইন হতে পারে। উনি হয়তো এটাই চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সভাসদ, উনারা হয়তো এটাই চেয়েছেন যে আস্তে উনি বলেছেন না একসময় যে আম আগে সংস্কার তারপরে রাজনীতি। আপনি কেউ নির্বাচন। আপনি দেখেন কেউ আর নির্বাচনের কথা বলছে না। কারণ নির্বাচন তো মাথাতেই নাই। আপনি আর আমাদের অবস্থা বাংলাদেশের মানুষের আমি এমন একটা অবস্থা যে প্রতি মুহূর্তে কি জানি হয়ে যায়, অস্থির আরকি। কোনো স্থিরতা আনার কোনো সুযোগই এই সরকার দিতে পারছে না। কারণ সরকারের সমস্ত কাঠামো ভেঙে গেছে বাড়ি ভাই। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা। শিক্ষা এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় একটা গোষ্ঠীর হাতে চলে গেছে, একটা রাজনৈতিক দলের হাতে চলে গেছে, যতটা খবর পেয়েছি বাড়ি ভাই। এমন করে তো আপনি যদি মানে শিক্ষা, সংস্কৃতি মেইন স্তম্ভগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে তো সেই জাতিকে আপনি কোনদিনও দাঁড় করাতে পারবেন না। আপনি একটা বাচ্চাকে তো এখন আমাকে ওইদিন একজন প্যারেন্টস বলতেছিল, আমি আরকি জিজ্ঞেস করছিলাম আমার কাজের জন্যই যে, "আপনাদের কেমন পড়াশোনা? বাচ্চাদের কি অবস্থা?" বলে, আমাদের বাচ্চাদের যে বাচ্চা মুখের উপরে কথা বলতো না, সে আম আ একটু ঘাড় তেরামি করে। বইটা ঠিকমতো ধরতে চায় না। বইয়ের উপর ধুলা পড়ে গেছে। নিম্নবিত্ত মায়েদের কাছে বাচ্চারা হয়তো বাইরে থেকে এসে ২, ৪, ৫০০ হাতে টাকা দিয়ে দিল। তারা চুপ হয়ে যায় প্যারেন্টসরা। এই টাকাটা কোথা থেকে আসলো? কোনো একটা জায়গায় হামলা করা, কোনো একটা জায়গায় যেয়ে আপনি বাড়ি ভাই আপনি কি বলবেন? ওইদিন দেখলাম আর্মির বড় অফিসার কোন বাড়িতে গেছে, কাকে খুঁজতে, তারপর ওখান থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসে ধরা পড়ছে। আপনার কাছে এই খবরটা যদি পড়ে থাকেন আপনি। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি বুঝতে পারতেছেন ১ বছরের চিত্রটা কি? বাংলাদেশের কোনো কাঠামো নেই। না আছে অর্থনৈতিক, না আছে সামাজিক, না আছে শিক্ষা। সমস্ত কাঠামো এক একদম ভেঙে গেছে। এবং আমাদের যে বাহিনী, আমাদের
পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী বিতর্কিত হয়ে গেছে। এই যে গোপালগঞ্জ ম্যাসাকারে ওদের ইনভলভমেন্ট, এখন বিমান বাহিনী। আপনি কার উপর আস্থা রাখবেন? এই বাহিনীগুলো তো আমাদের রিজার্ভ ফোর্স। যখন সেনাবাহিনী বাংলাদেশের কয়টা ক্রাইসিসে আমাদের সেনাবাহিনীর দরকার ছিল। এই যে গত ১১ মাসে আমাদের খুবই প্রয়োজন ছিল আমাদের সেনাবাহিনীর একটা